সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব নেত্রী হাসিনা প্যান রেডি, অন্য নামে ফিরছে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন, তারেকের সরকারের আবেদনে কী সিদ্ধান্ত নয়াদিল্লির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ১৩৩টি হামলার পর সরকার কোথায়, এই রাষ্ট্রকার, বিএনপি এর কী জবাব দেবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মহেশখালীতে পড়ে আছে ৮,০০০ কোটি টাকা, পাইপলাইন তৈরি, অপারেটর নেই, সরকার ব্যস্ত বৈঠকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব শিশুদের মৃত্যুফাঁদে দেশ, ইউনূস ও বিএনপি জামায়াতের অবহেলায় ফিরছে হামের মহামারী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ভাঙো পোড়াও পার পেয়ে যাও। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নেতাকে শোকজ, চাঁদা চায়নি, বলেছি দোকান দিচ্ছেন, ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় স্বৈরাচার শাসিত বিশ্বের নিন্দা করলেন পোপ লিও। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরান চুক্তিতে রাজি না হলে যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, হেগজেত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। শেখ হাসিনা কি বাংলাদেশে ফেঁকছেন? সরকারিভাবে তার দল আওয়ামী লীগের তরফে এই নিয়ে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি। হাসিনা নিজেও বলেছেন তিনি নিজেও দেশে ফিরতে বদ্ধপরিকর। তবে নতুন করে হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জন তৈরি হওয়ার কারণ পদ্মাপাড়ে ক্ষমতার পালাবদল। বিএনপি সরকার গঠন করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন, দেশে গণতন্ত্রের রেলগাড়ি চলতে শুরু করেছে। গুঞ্জন তৈরি হওয়ার আরও দুটি কারণ রয়েছে। প্রথম কারণ তারেক রহমানের একটি গণমাধ্যমকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকার। সেখানে তাকে আওয়ামী লীগের ওপর জারি করা নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়। তারেক জিয়া সরাসরি আওয়ামী লীগের নাম উচ্চারণ না করলেও বলেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। আবার সংসদে তারেক রহমান যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বঙ্গবন্ধুকে স্মরণ করেন। বক্তব্যের একটি অংশে প্রধানমন্ত্রী বলেন শেখ মুজিব কেবল একটিমাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য, ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত সেই ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। তারেক আরও বলেন জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর অবস্থানকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা প্রয়োজন। তারেকের মুখে শেখ মুজিবের প্রশংসা শুনে অনেকেই বিস্মিত হয়েছেন। তবে একটি বিষয়ে কোনো সন্দেহ নেই যে বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশের জাতীয় রাজনীতির অভিমুখ বদলে গিয়েছেন। এবার দ্বিতীয় কারণটি নিয়ে আলোচনা করা যাক। দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের বন্ধ থাকা দফতর খুলতে শুরু করেছে। কোনো জায়গায় তাদের বাধা দেওয়া হচ্ছে না এমনটা নয়, কিন্তু সরকারের তরফ থেকে পুলিশ ও প্রশাসনকে এই বার্তা দেওয়া হয়েছে যে তারা যেন বাধা না দেয়। যে কারণটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হল আসন্ন স্থানীয় নির্বাচন। কিছুদিন আগে আওয়ামী লীগ সুপ্রিমো দিল্লি থেকে দলের কর্মীদের একটি অডিও বার্তায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন যে যেখানেই থাকুন না কেন দেশে ফিরতে হবে, মাঠে নামতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি, বলা ভালো তাদের অংশ নিতে দেওয়া হয়নি। পূর্বতন তদারকি সরকার বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগের প্রতীক ফ্রিজড করার। ফলে স্থানীয় নির্বাচনেও যদি আওয়ামী লীগ অংশ নিতে না পারে তাহলে দলের অস্তিত্ব ঝুঁকির মধ্যে পড়ে যাবে। ইতিমধ্যে দলের একাংশের মধ্যে কিছুটা হলেও অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর, কারণ তারা ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের জন্য মানসিক দিক থেকে প্রস্তুত ছিল।
শীর্ষ নেতৃত্ব থেকে তাদের উজ্জীবিত করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে ডুবল তরী এখন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে দলে অক্সিজেনের যোগান দিতেই হবে অনেকে প্রশ্ন তুলছেন হাসিনা এতটা আত্মপ্রত্যয়ী কিভাবে হচ্ছে যেখানে তিনি জানেন ক্ষমতায় যে দলটি রয়েছে সেই দল আওয়ামী বিরোধী আওয়ামী লীগের নাম শুনতে পারে না প্রধান বিরোধী দল জামায়াত অসহ্য বোধ করে এনসিপি এত কিছুর পরেও দলনেত্রী কি করে বলছেন যে তিনি দেশে ফিরবেন কেন দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশ দিচ্ছেন এই প্রসঙ্গে অনেকে ১৯৮১ সালে হাসিনার দেশে ফেরার বিষয়টি উল্লেখ করেন সেই সময় তিনি গোটা দেশ চষে বেরিয়েছিলেন দলকে সংগঠিত করেছিলেন বর্তমান প্রেক্ষাপট বদলে গিয়েছে হাসিনা এখন আর প্রধানমন্ত্রী নন সে কারণে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের হাত ধরে তিনি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারছেন দলের তৃণমূল স্তরের নেতাকর্মীদের সঙ্গেও ফলে দেশে ফেরার একটা ক্ষেত্র তিনি প্রস্তুত করেছেন ভারতে এসেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান তারেক রহমানের সরকার গঠনের পর ভারতের সঙ্গে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক বাংলাদেশের সূত্রের খবর বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান কূটনৈতিক মহলের ব্যাখ্যা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির দাবি মেটাতেই তৎকালীন ইউনিস সরকারের দাবিকে তুলে ধরছে বিএনপি সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন বাংলাদেশের মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারপর বেশ কয়েকবার হাসিনাকে প্রত্যর্পণের দাবি করেছিল ইউনুস সরকার বাংলাদেশে এখন নতুন সরকার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে বাংলাদেশে প্রায় ২ মাস হয়ে গিয়েছে তারেক রহমান প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন বিএনপি আসার পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতি হতে শুরু করেছে এই আবহে ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল তারেক রহমানের সরকার ভারতে এসেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান তারেক রহমানের সরকার গঠনের পর ভারতের সঙ্গে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক বাংলাদেশের সূত্রের খবর বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান কূটনৈতিক মহলের ব্যাখ্যা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির দাবি মেটাতেই তৎকালীন ইউনুস সরকারের দাবিকে তুলে ধরছে বিএনপি সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন বাংলাদেশের মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারপর বেশ কয়েকবার হাসিনাকে প্রত্যর্পণের দাবি করেছিল ইউনুস সরকার বাংলাদেশে এখন নতুন সরকার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে বাংলাদেশে প্রায় ২ মাস হয়ে গিয়েছে তারেক রহমান প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন বিএনপি আসার পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতি হতে শুরু করেছে এই আবহে ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল তারেক রহমানের সরকার ভারতে এসেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান তারেক রহমানের সরকার গঠনের পর ভারতের সঙ্গে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক বাংলাদেশের সূত্রের খবর বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান কূটনৈতিক মহলের ব্যাখ্যা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির দাবি মেটাতেই তৎকালীন ইউনুস সরকারের দাবিকে তুলে ধরছে বিএনপি সরকার অন্যদিকে আওয়ামী লীগকে ব্যান করার মোহাম্মদ ইউনুসের সময়কালের সিদ্ধান্ত জারি রাখার সংকল্পকে নতুন করে শিলমোহর দিয়েছে বাংলাদেশ সংসদ প্রসঙ্গত বাংলাদেশে গদিচ্যুত হওয়ার পর থেকে দিল্লিতেই রয়েছেন শেখ হাসিনা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও ভারতে রয়েছেন বলে অভিযোগ এই দুজনকেই বাংলাদেশে প্রত্যর্পণের আবেদন জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এর আগেও মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানিয়েছিলেন কিন্তু ভারত এখনও সেই দাবি মানেনি এবার কি বিএনপি সরকারের আবেদন মানবে ভারত সরকার কূটনৈতিক মহল বলছে হাসিনার প্রত্যর্পণের ইস্যুতে বাংলাদেশ ভারত সরকারের উপরে চাপ তৈরি করতে চাইছে সেখানে দিল্লি কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর থাকবে সব মহলের এদিকে দিল্লিতে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বাংলাদেশের বিদেশমন্ত্রীর বৈঠকে ঢাকাকে আরও বেশি ডিজেল দেওয়ার আবেদন জানানো হয়েছে প্রসঙ্গত গত কয়েকদিনে একাধিক দফায় বাংলাদেশকে ডিজেল দিয়েছে ভারতের অভ্যন্তরীণ চাহিদা খতিয়ে দেখে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্ত্রীর তরফে জানানো হয়েছে
2026 সালের জানুয়ারি থেকে মার্চ মাত্র ৩ মাসে বাংলাদেশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের ওপর ১৩৩টি হামলার ঘটনা ঘটেছে। ২৫ জন মানুষ খুন হয়েছেন, ৩৫টি মন্দির ভাঙা হয়েছে বা লুট হয়েছে, ৪ জন নারী ধর্ষণ বা নির্যাতনের শিকার হয়েছেন। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান না, এগুলো মানুষের জীবন, মানুষের ঘর, মানুষের উপাসনার জায়গা। আর এই সময়টায় ক্ষমতায় আছে বিএনপি। ফেব্রুয়ারির ১২ তারিখে যে নির্বাচন হয়েছে সেটাকে নির্বাচন বলতে গেলে নির্বাচন শব্দটার প্রতি অবিচার করা হয়। দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো ছিল না, মানুষ ভোট দিতে যায়নি, মাঠে ছিল না কোনো প্রতিদ্বন্দ্বিতা। নিজেরা নিজেদের জন্য একটা মঞ্চ বানিয়ে সেই মঞ্চে উঠে নিজেরাই তালি দিয়েছে। এই প্রক্রিয়ায় যে সরকার তৈরি হয়েছে তার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার প্রতিটি নাগরিকের আছে। কিন্তু বৈধতার প্রশ্নের বাইরেও একটা সহজ প্রশ্ন আছে, সরকার কি করছে? ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত সংখ্যালঘুদের উপর হামলা থামানোর কোনো দৃশ্যমান উদ্যোগ নেই, হামলাকারীদের গ্রেফতারের কোনো জোরালো খবর নেই, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর কোনো বার্তা নেই। মন্ত্রীরা বক্তৃতায় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন আর মাঠে মন্দির ভাঙে। এই ফারাকটা কাকতলীয় না, এটা একটা পরিচিত রাজনৈতিক কৌশল। বিএনপির ইতিহাস এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট। জিয়াউর রহমান সামরিক ছালনিতে বসে যে দলটা তৈরি করেছিলেন সেটা কখনো সংখ্যালঘুদের নিরাপত্তাকে রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে দেখেনি, দেখার দরকারও মনে করেনি, কারণ সংখ্যালঘুদের ভোট তাদের হিসাবের মধ্যে কখনো বড় জায়গা পায়নি। আর সংখ্যাগরিষ্ঠের একটা অংশকে সন্তুষ্ট রাখতে সংখ্যালঘুদের ওপর চোখ বন্ধ করে থাকাটা তাদের কাছে লাভজনক মনে হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে তারা আশা করেছিল বিএনপি সরকার আসার পর পরিস্থিতির উন্নতি হবে। এই আশাটা করাটাও একটা ভুল ছিল, কারণ বিএনপির অতীত সেই আশার কোনো ভিত্তি দেয় না। ২০০১ সালের নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর যা হয়েছিল সেটা এই দেশের ইতিহাসে কলঙ্কিত অধ্যায়। সেই ঘটনার বিচার আজও হয়নি, আর সেই দলই আবার ক্ষমতায়। ঐক্য পরিষদ সংখ্যালঘু সুরক্ষা আইন, সংখ্যালঘু মন্ত্রণালয়, জাতীয় সংখ্যালঘু কমিশন সহ ৮ দফা দাবি জানিয়েছে। এই দাবিগুলো নতুন না, এগুলো বছরের পর বছর ধরে বলা হচ্ছে। প্রতিটি সরকার শুনেছে, মাথা নেড়েছে, তারপর ভুলে গেছে। বিএনপিও ভুলে যাবে, এটা ধরে নেওয়া অসঙ্গত হবে না। যে রাষ্ট্রে একটি নির্দিষ্ট ধর্মের মানুষ নিজের দেশে নিরাপদ না, নিজের উপাসনালয় রক্ষা করতে পারে না, নিজের জমি ধরে রাখতে পারে না, সে রাষ্ট্র কার? এপ্রিল ২০২৬-এ এসেও যদি এই প্রশ্নের উত্তর খুঁজতে হয় তাহলে বুঝতে হবে সমস্যাটা শুধু একটি দলের না, সমস্যাটা রাষ্ট্রের চরিত্রের মধ্যে গেঁথে গেছে। আর সেই চরিত্র বদলানোর কোনো ইচ্ছা এই সরকারের আছে বলে এখন পর্যন্ত কোনো প্রমাণ নেই। মহেশখালীতে বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে আছে একটা বিশাল অবকাঠামো। ২২০ কিলোমিটার পাইপলাইন, ৬টা বিশাল তেলের ট্যাঙ্ক, পাম্পিং স্টেশন সব আছে। ২ লাখ টন তেল ধরার ক্ষমতা আছে, শুধু নেই একটা অপারেটর। আর সেই অপারেটর না থাকার কারণে প্রায় ২ বছর ধরে ৮,০০০ কোটি টাকার এই অবকাঠামো রোদে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে। কাজের কাজ কিছু হচ্ছে না। এই যে ব্যর্থতা, এই যে অব্যবস্থাপনা, এর দায় কার? বিএনপি আর তার মন্ত্রিসভা, যারা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের নামে প্রহসন করে ক্ষমতায় বসেছে, তারা এখন এই প্রশ্নের সামনে চুপ করে আছে। বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। এসপিএম প্রকল্পের নির্মাণ শেষ হয়েছে ২০২৪ সালে। মার্চ মাসেই পরীক্ষামূলকভাবে তেল খালাস ও পরিবহন সম্পন্ন হয়েছে। অর্থাৎ প্রযুক্তিগতভাবে সব ঠিকঠাক, শুধু একটা অপারেটর ঠিকাদার দরকার যারা এটা চালাবে। এই একটা কাজ করতে ২ বছরের বেশি লেগে গেছে। আর এই ২ বছরে দেশে তেল সংকট হয়েছে, বৈদেশিক মুদ্রার চাপ বেড়েছে এবং প্রতিদিন পুরনো পদ্ধতিতে লাইটার জাহাজে করে তেল আনতে গিয়ে কোটি কোটি টাকা গচ্চা গেছে। হিসেবটা সহজ, পাইপলাইন চালু থাকলে বছরে ৮০০ কোটি টাকা সাশ্রয় হওয়ার কথা। ২ বছরে সেটা প্রায় ১৬০০ কোটি টাকা। এই টাকাটা কোথায় গেছে? লাইটারেজ ব্যবসায়ীদের পকেটে। এই লাইটারেজ ব্যবসায় কারা আছে সেটা নিয়ে আলাদাভাবে তদন্ত হওয়া দরকার। বিএনপির মন্ত্রিসভার যুগ্ম সচিব বলেছেন খুব বেশি দিন লাগবে না। মন্ত্রী ও প্রতিমন্ত্রী বৈঠক করেছেন, ব্রিফিং নিয়েছেন, কিন্তু কবে চালু হবে সেটা কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না। এটা অদক্ষতা নাকি অনিচ্ছা, নাকি এর পেছনে অন্য কোনো হিসেব আছে সেটা বোঝা দরকার।
একটা সরকার যখন ক্ষমতায় আসে তখন তার কাছে জনগণের প্রত্যাশা থাকে যে অন্তত তৈরি হয়ে থাকা জিনিসটুকু চালু করবে। এখানে পাইপলাইন তৈরি হয়ে আছে, ট্যাঙ্ক তৈরি হয়ে আছে, শুধু একটা ঠিকাদার নিয়োগ দিলেই কাজ শুরু হয়ে যায়। এই একটা কাজও বিএনপি সরকার করতে পারছে না। জ্বালানি বিশেষজ্ঞ তামিম বলেছেন, একটু উদ্ভাবনী চিন্তা করলে এতদিনে এটা চালু হয়ে যেত। কথাটা ঠিক, কিন্তু উদ্ভাবনী চিন্তা করার মানুষ থাকতে হয়। যে সরকার একটা নির্বাচনী নাটক মঞ্চস্থ করে ক্ষমতায় বসেছে, যেখানে প্রধান রাজনৈতিক শক্তিগুলো অনুপস্থিত ছিল, জনগণের একটা বড় অংশ ভোট দেওয়ার প্রয়োজনই মনে করেনি, সেই সরকারের কাছ থেকে উদ্ভাবনী চিন্তার প্রত্যাশা করাটা হয়তো বাড়াবাড়ি। 2 লাখ টনের মজুদ সক্ষমতা শুধু ব্যবসায়িক সুবিধার বিষয় না, এটা জাতীয় নিরাপত্তার বিষয়। বিশ্ববাজারে তেলের দাম যখন ওঠানামা করে, যখন সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত ঘটে, তখন এই মজুদ সক্ষমতা দেশকে সুরক্ষিত রাখে। কিন্তু এই মৌলিক বোঝাপড়াটুকুও যদি সরকারের না থাকে, তাহলে সমস্যা গভীর। বিশেষজ্ঞ বদরুল ইমাম প্রশ্ন তুলেছেন, কার গাফিলতিতে এটা পড়ে আছে? এই প্রশ্নটা এখন আর শুধু বিশেষজ্ঞের প্রশ্ন না, এটা সাধারণ মানুষের প্রশ্ন হওয়া উচিত। 8,000 কোটি টাকার সম্পদ অলস পড়ে থাকলে সেটার দায় নিতে হবে। দায় নেওয়ার সংস্কৃতি না থাকলে রাষ্ট্র চলে না। বিএনপি সরকার এখন বলছে প্রক্রিয়া চলছে, মূল্যায়ন হচ্ছে, দরপত্র শেষ হলে হবে। কিন্তু এই একই কথা কতদিন ধরে বলা হচ্ছে? দেশের মানুষ দেখছে তেলের দাম বেশি, সংকট আছে, আর কক্সবাজারের মহেশখালীতে কোটি কোটি টাকার পাইপলাইন কিছুই না করে দাঁড়িয়ে আছে। এই ব্যর্থতার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে যেই বাংলাদেশ শিশু মৃত্যুর হার প্রায় শূন্যের কোঠায় নামিয়ে এনে আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছিল, আজ সেই দেশ শিশুদের মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সাবেক ইউনূস প্রশাসন ও বর্তমান বিএনপি জামায়াত জোট সরকারের চরম উদাসীনতা, ভুল নীতি এবং লোভী মানসিকতার মাশুল দিচ্ছে দেশের নিষ্পাপ শিশুরা। অভিযোগ উঠেছে, ইউনূস সরকার তার শাসনামলে প্রয়োজনীয় টিকা ক্রয় না করে শিশুদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। পেশাদার স্বাস্থ্যকর্মীদের ছাঁটাই করে নিজের এনজিও কর্মীদের মাঠ পর্যায়ে নিয়োগ দেওয়ার হঠকারী সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। মূলত স্বাস্থ্য খাতকে কুক্ষিগত করার এই এনজিও মডেল বাস্তবায়নের লোভে টিকার নিয়মিত কার্যক্রম ব্যাহত হয়। বর্তমান বিএনপি সরকারও একই পথ অনুসরণ করায় দেশের টিকাদান কর্মসূচি এখন ধ্বংসের মুখে। ফলে দেশজুড়ে আবারও ফিরে এসেছে হাম ও বসন্তের মতো ঘাতক ব্যাধি। স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ 11 এপ্রিল তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। 15 মার্চ থেকে এখন পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে 169 জনে। এর মধ্যে 24 জন নিশ্চিতভাবে হামে এবং 145 জন সন্দেহজনক হামে মারা গেছে। আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে 18,000, যা জনস্বাস্থ্যের জন্য এক ভয়াবহ সংকেত। শুধু ঢাকা বিভাগে হামে আক্রান্ত 7,478 জন শিশু ও রাজশাহী বিভাগে 3,449 জন। অথচ চিত্রটি কয়েক বছর আগেও ছিল সম্পূর্ণ ভিন্ন। শিশুদের প্রতি জননেত্রী শেখ হাসিনার মমতা ছিল সর্বজনবিদিত। তিনি শিশুদের সুস্থতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতি বছর ঘটা করে টিকাদান সপ্তাহ পালন করতেন। তার সময়ে স্বাস্থ্য খাতে নেওয়া বৈপ্লবিক পদক্ষেপের কারণে কোনো শিশুকে টিকার অভাবে ধুকে ধুকে মরতে হয়নি। আন্তর্জাতিক পর্যায়ে তিনি অর্জন করেছিলেন ভ্যাকসিন হিরো খেতাব। শেখ হাসিনার সেই সাজানো বাগান আজ বর্তমান শাসক গোষ্ঠীর অদূরদর্শিতায় মরুভূমি হতে চলেছে। আওয়ামী লীগ সরকারের সময় হাম বা এ জাতীয় রোগ ছিল নিয়ন্ত্রিত। শেখ হাসিনা শুধু প্রধানমন্ত্রী নন, একজন মাতৃতুল্য অভিভাবক হিসেবে শিশুদের স্বাস্থ্য নিশ্চিত করেছিলেন। বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ও লোভের কারণে আজ শিশুরা মরছে। সাধারণ জনমনে এমন ক্ষোভ এখন সর্বত্র। ঢাকা ও রাজশাহী বিভাগে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে, যদি দ্রুত টিকাদান কর্মসূচি পুনর্গঠন করা না হয় এবং রাজনৈতিক সংকীর্ণতা পরিহার করে দক্ষ স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরানো না হয়, তবে এই মৃত্যুর মিছিল থামানো অসম্ভব হয়ে পড়বে। নিষ্পাপ শিশুদের রক্তে বর্তমান প্রশাসনের দায় ক্রমেই ভারী হচ্ছে। 2024 সালের আগস্টের শেষ থেকে চলতি এপ্রিল পর্যন্ত বাংলাদেশে একটার পর একটা মাজারে হামলা হয়েছে। ভেঙেছে, পুড়েছে, লুট হয়েছে। 3 জন মানুষ মারা গেছেন, 200রও বেশি আহত হয়েছেন। এর মধ্যে নারীও আছেন।
এই সংখ্যাগুলো কোনো প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধের পরিসংখ্যান না, এগুলো একটা দেশের ভেতরে ঘটে যাওয়া নিয়মিত সহিংসতার হিসাব। গোয়ালন্দে যা হয়েছে সেটা পড়লে গা শিউরে ওঠে। নুরাল পাগলাকে দাফন করার ১৩ দিন পর কবর খুঁড়ে মরদেহ বের করা হয়েছে। তারপর উল্লাস করতে করতে প্রায় ১ কিলোমিটার নিয়ে গিয়ে আগুনে পোড়ানো হয়েছে। দেহাবশেষ পদ্মায় ফেলে দেওয়া হয়েছে। এটা কোনো আবেগের বশে হওয়া ঘটনা না, কয়েক হাজার মানুষ মিলে সারা দিন ধরে এটা করেছে। আর তার পরিবার ৭ মাস পরেও রাতে নিজের বাড়িতে থাকতে পারছে না। শেরপুরে মুর্শিদপুর দরবার শরীফে হামলার পর সেখান থেকে গরু ছাগল, ধান চাল, পুকুরের মাছ, ঘরের টিন পর্যন্ত নিয়ে গেছে হামলাকারীরা। সেই দরবার এখনও পরিত্যক্ত পড়ে আছে। ময়মনসিংহের গৌরীপুরে প্রাচীন মাজারে গোবর আর মলমূত্র ছিটিয়ে দেওয়া হয়েছে। কুমিল্লার হোমনায় একটা গ্রামেই ৪টে মাজার একে একে ভাঙা হয়েছে। এই পুরো সময়টায় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ চালিয়েছে। সরকারের দায়িত্ব ছিল মানুষের জান-মাল রক্ষা করা, আইনের শাসন নিশ্চিত করা। কিন্তু হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি আর মাকামের তথ্য বলছে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো মামলা হয়নি, কেউ গ্রেফতার হয়নি, তদন্তের কোনো অগ্রগতি নেই। নাঙ্গলকোটে ৮টা মাজার ভাঙার পরে পুলিশ ঘটনাস্থলে গেছে, কিন্তু মামলা হয়নি, কারণ ভুক্তভোগীরা রাজি হননি। এই রাজি না হওয়ার পেছনে যে কী পরিমাণ ভয় কাজ করেছে সেটা আলাদা করে বলার দরকার নেই। যখন অপরাধীরা দেখে যে হামলা করলে কিছু হয় না, তখন তারা আবার হামলা করে। এটা সহজ হিসাব। আর সেটাই হয়েছে। একই মাজারে একাধিকবার আক্রমণ হয়েছে। ২০২৬-এর ফেব্রুয়ারি থেকে বিএনপি এখন ক্ষমতায়। গত শনিবার কুষ্টিয়ায় শামীম রেজাকে পিটিয়ে কুপিয়ে মেরে তার আস্তানায় আগুন দেওয়া হয়েছে। এটা বিএনপি আমলে ঘটেছে। তাহলে কি বদলালো? আগের সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করা যত সহজ, নিজেরা ক্ষমতায় এসে সেই একই কাজ করা আরও বড় ব্যর্থতা। মাজারে হামলার পেছনে ধর্মীয় মতাদর্শগত বিরোধ থাকুক বা রাজনৈতিক সুযোগ সন্ধান থাকুক, এটা শেষ পর্যন্ত রাষ্ট্রের ব্যর্থতা। যে রাষ্ট্র নিজের নাগরিকের কবর পর্যন্ত রক্ষা করতে পারে না, সে রাষ্ট্র কিসের রক্ষক? বাংলাদেশে মাজার, দরবার, বাউলদের একটা দীর্ঘ ঐতিহ্য আছে। এটা শুধু ধর্মীয় বিষয় না, এটা এই ভূখণ্ডের পরিচয়ের অংশ। তাদের ওপর হামলা মানে বাংলাদেশের শত বছরের সাংস্কৃতিক শিকড়ের ওপর সরাসরি আক্রমণ। যে সরকারি ক্ষমতায় থাকুক, এই দায় তাদেরই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারের সমালোচনা করে পদত্যাগ করেছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শোভন। বৃহস্পতিবার ১৬ এপ্রিল এক ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সেখানে তিনি লেখেন, রাষ্ট্র আজ এক গভীর সংকটের ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে। সাম্যবাদী বিপ্লবের মহান আদর্শকে ধারণ করে ছাত্র জনতা সিপাহীর ঐক্যবদ্ধ শক্তিতে ২১ দিনের পাল্টাপাল্টি প্রতিরোধ যুদ্ধের মাধ্যমে অর্জিত ৫ই আগস্ট তার চেতনা আজ উপেক্ষিত, তার অঙ্গীকার পদদলিত। ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থের অন্ধ প্রতিযোগিতা এবং বিশ্বাসঘাতকতার কালো ছায়ায় সহস্র শহীদের আত্মত্যাগ আজও ন্যায্য মর্যাদা পায়নি। এ জাতির জন্য এক গভীর লজ্জা ও বেদনার ইতিহাস। পোস্টে তিনি উল্লেখ করেন, সেই দুর্দিনে আমরা মাথা নত করিনি। মহান আল্লাহর ওপর অটল ভরসা ও অদম্য সাহসে আমরা অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলাম বলেই জাতি রক্ষা পেয়েছিল ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে। নতুবা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পরিণত হতো এক রক্তাক্ত বিপর্যয়ের প্রান্তরে। অথচ আজও একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। এ এক নির্মম বাস্তবতা। তিনি আরও লেখেন, চলমান জাতীয় দুর্যোগের প্রেক্ষাপট মোকাবিলায় সম্পূর্ণভাবে কপটতার আশ্রয় নেওয়া দুর্বল সরকার ও দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি সমর্থন প্রত্যাহার করে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করছি। আমার ১ দশকের সংগ্রাম ও আত্মত্যাগ কোনো প্রাপ্তির প্রত্যাশাই ছিল না, বরং তা ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন ও গণমানুষের আত্মমর্যাদা রক্ষার লড়াই। অতঃপর নিপীড়িত দেশমাতা মরহুমা বেগম জিয়ার প্রতি নৈতিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। কিন্তু বর্তমানে দলটির নীতি ও কার্যক্রমের সঙ্গে একজন আদর্শনিষ্ঠ মানুষ হিসেবে আমার পথচলা আর সম্ভব নয়। ফেসবুক পোস্টে তিনি বলেন, স্মরণ রাখা আবশ্যক, রাষ্ট্রই সর্বোচ্চ, দল তার একটি উপাদান মাত্র।
রাষ্ট্রের স্বার্থ, ন্যায় ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ চলতে পারে না, হবেও না। অতএব জাতির স্বাধীনতা, মর্যাদা ও ন্যায়ের প্রশ্নে যদি পুনরায় সংগ্রাম অনিবার্য হয়, তবে দেশমাতৃকার সম্মান রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত থাকব। অন্যায়ের সামনে নতজানু নয়, প্রয়োজনে শাহাদাতই হবে আমাদের চূড়ান্ত অঙ্গীকার। বাংলাদেশ চিরজীবী হোক। পহেলা বৈশাখ উৎসব উপলক্ষে বসা কলেজ মাঠে বিভিন্ন অস্থায়ী দোকানে চাঁদাবাজির অভিযোগ উঠেছে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদল নেতা আশরাফুল ইসলামের বিরুদ্ধে। এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ প্রেক্ষিতে ইতোমধ্যেই তাকে শোকজ নোটিশ দিয়েছে কলেজ শাখা ছাত্রদল। বৃহস্পতিবার ১৬ এপ্রিল বিকেলে তাকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব চেয়ে এই নোটিশ দিয়েছেন শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য। অভিযুক্ত আশরাফুল ইসলাম কলেজ শাখা ছাত্রদলের দফতর সম্পাদক এবং কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শামসুজ্জামান মুসলিম হলে আবাসিক শিক্ষার্থী। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে রুচি বৈশাখী উৎসব কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট ঘিরে কলেজের মাঠে অস্থায়ী ভ্রাম্যমাণ দোকান বসে। সেই সব দোকান থেকে চাঁদা উত্তোলন করে আশরাফুল ইসলাম। পরে সেই টাকা কলেজের এসএম হলের একটি রুমে ভাগবাটোয়ারার সময় দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। পরে বিষয়টি ছাত্রদলেরই কর্মী সমর্থকদের আলোচনায় আসে। চাঁদা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে শোকজ নোটিশ দিয়েছে শাখা ছাত্রদল। এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম বলেন, সামনে এডওয়ার্ড কলেজের ছাত্রদলের কমিটি গঠন হবে, তাই আমার বিপক্ষ গ্রুপ বিভিন্ন সিস্টেম করে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করেছে। ভিডিও ছড়িয়েছে আমাদের অভ্যন্তরীণ লোকজন। তিনি আরও বলেন, ৩ থেকে ৪০০ দোকান বসেছিল, কোনো দোকানদার চাঁদা নেওয়ার কথা বলতে পারবেন না। শুধু বলেছিলাম যে দোকান দিচ্ছেন, আমাদের ছেলেপেলেদের একটু খাওয়াইয়েন আর কি, এর থেকে বেশি কিছু না। কেউ গোপনে ভিডিও করে ছড়িয়ে দিয়েছে। এগুলো দেখা ছাড়া কোনো উপায় নেই, কারণ জনে জনে তো প্রমাণ করতে পারব না। এ নিয়ে এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য বলেন, আমরা বিষয়টি তদন্তাধীন রেখেছি, কোনো ব্যক্তির অন্যায়ের দায় সংগঠন নেবে না। ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের আক্রমণের পর স্বৈরাচারীদের দ্বারা শাসিত বিশ্বের নিন্দা করেন পোপ। ক্যামেরন সফরকালে পোপ লিও যুদ্ধে শত শত কোটি ডলার ব্যয়কারী বিশ্ব নেতাদের তীব্র সমালোচনা করেছেন এবং বলেছেন যে বিশ্ব গুটিকয়েক স্বৈরাচারীদের দ্বারা বিপর্যস্ত হচ্ছে। এই মন্তব্যটি ছিল তার করা এক অস্বাভাবিক জোরালো মন্তব্য। পোপ লিও তার বক্তব্যে বলেন, যুদ্ধের নায়কেরা এমন ভান করেন যেন তারা জানেন না যে ধ্বংস করতে এক মুহূর্তই যথেষ্ট, অথচ পুনর্গঠনের জন্য সেই এক জীবনেও যথেষ্ট হয় না। তিনি আরও বলেন, তারা এই সত্যের প্রতি চোখ বন্ধ রাখেন যে হত্যা ও ধ্বংসযজ্ঞে শত শত কোটি ডলার ব্যয় করা হয়, অথচ নিরাময়, শিক্ষা এবং পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সম্পদের কোনো চিহ্নই পাওয়া যায় না। পোপের এই বক্তব্য বিশ্ব নেতাদের প্রতি একটি শক্ত বার্তা, যেখানে যুদ্ধের পরিবর্তে মানবিক খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।